হ্যাঁ, ভৌমিক স্যার বলছেন? হ্যাঁ স্যার শুভজিৎ বলছি দিল্লি থেকে। স্যার আমার চিঠিটা পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে। স্যার কি অ্যাকশন মানে কি করেছেন? অফিস নেবে আসছে না, অ্যাকচুয়ালি ওটা তো আপনি আরটিআই কে করেছেন তো। হ্যাঁ হ্যাঁ। আরটিআই আমি দেখি না, নেচারালি আমার কাছে থাকবে না ওটা, যারা আরটিআই করে তার কাছে চলে যাবে। মানে আপনার ডিপার্টমেন্টের আন্ডারে? আমাদের যে এসটিআইও আছে তারা করবে। আচ্ছা, মানে ওটা আপনি ফরওয়ার্ড করে দিয়েছেন তো? হ্যাঁ করছি। আর স্যার আগের লেটারটা আপনি যে লাস্ট পাঠিয়েছিলেন সিআইডি তে, কার কাছে পাঠিয়েছিলেন একটু বলবেন? এই হয়তো বলা যায়নি। মানে সিআইডি কি মানে কার কাছে, মানে আপনি কাকে? সিআইডি দপ্তরে পাঠিয়ে দিয়েছে। ও ডিজিপি কে পাঠিয়েছেন তার মানে নাকি? ডিজিপি সিআইডি নাকি? সিআইডি তো এডিজি। এডিজি সিআইডি। আচ্ছা, ওর কোনো লেটার নাম্বার বা ইত্যাদি আছে? না, পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে না। না তাহলে আমি ওইখানে পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। স্টেট ইনফরমেশন কমিশনারকে একটা সিআইডির সঙ্গে কিছু জিনিস আছে সিক্রেট জিনিস, যেটা সিআইডির সঙ্গে করেসপন্ডেন্স, ওটা বাইরে। না আমি বলছি শুনুন না একটু, আমি তাহলে প্লিজ ডোন্ট ডিস্টার্ব। স্টেট ইনফরমেশন কমিশনার যে করতাম। হ্যালো হ্যালো, হ্যাঁ যুগলবাবু বলছেন? হ্যাঁ আমি শুভজিৎ দত্ত বলছি দিল্লি থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে শুভ বিজয়ের প্রণাম জানাই। হ্যাঁ, শুভ বিজয়ের ভালোবাসা রইল। হ্যাঁ, আমি দিল্লিতেই আছি। আর আপনি কি এখন কি গোয়ালতরি রয়েছেন? না, ওখান থেকে ফিরেছি বর্ধমানে। বর্ধমানে কোথায়? গোয়ালতোড় থেকে বর্ধমান থানাতে এসছি। আচ্ছা, এখান থেকে আবার চলে যাবো চিত্তরঞ্জন থানায়। বর্ধমান থানা মানে আপনার লাইব্রেরির সামনে? হ্যাঁ ঠিক। আচ্ছা, ওখানে কি আপনি কি পোস্টে আছেন এখন? এখানে তো এমনি আমরা যেমন থাকি। আচ্ছা, আর 5 জন দারোগা সব। আচ্ছা, অন্যান্য থানার ওসিরা এখানে আছে, এখানে তো ইন্সপেক্টর ইনচার্জ। আচ্ছা আচ্ছা, আপনি যেমন সিনিয়র ওসি আছেন নাকি এখন? এখন আমরা সিনিয়রই হয়ে গেছি। হ্যাঁ, আপনার তো যা মানে জীবনের একটা অভিজ্ঞতা গেল সে আর। হ্যাঁ, ওই আমার মাঝে মধ্যে মজা করে হাসি পায় যে আপনারা আমাকে 15ই আগস্টে মাওবাদী খতিয়ে দেখতে গিয়ে শেষকালে আসল মাওবাদীদের পাল্লায় পড়লেন। আর আচ্ছা, আর ওই কোথায় আছেন, মানে আমাদের তাপস বাবু কি রিটায়ার করে গেছেন? তাপস রঞ্জন ঘোষ, যিনি আইপিএস ছিলেন, অ্যাডিশনাল এসপি। ও হ্যাঁ, উনি তো রিটায়ার করবেন না, উনি তো আছেন তো, পোস্টিং আছে। উনি কি মনে হয় কোন হাওড়া টাওড়া দিকে কোথাও আছেন, এসপি আছেন নাকি এখন? আমার মনে হয় উনি কোম্পানি কমান্ড্যান্ট হয়েছে। কোম্পানি কমান্ড্যান্ট? আচ্ছা, মানে প্রথম এসপি জেলায় যাওয়ার আগে তো একবার ব্যাটালিয়নের এসপি হয়। আচ্ছা আচ্ছা, সিও বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে যায় আর কি। আর সত্যি আমার ওই সময়ের কথাগুলো সবসময় মনে পড়ে যে আপনারা ওই লোকাল সিপিএম এর কি অবস্থা এবার বুঝতে পারছেন তো? এসব টেলিফোনে এসব আমার মনে হয় এইগুলো আউট অফ টপিং। না, আমার কিছু মনে আউট অফ ডিসকাস, আমারগুলো নিয়ে কোনো চর্চার মধ্যে না যাওয়াই ভালো। আমার মনে একটা রিয়াকশন তো থেকেই যাবে যতদিন যাই হোক, মানে তো আলাদা কথা, খারাপ কিছু হয়নি সেটা খুব ভালো। হ্যাঁ, নাহলে কিরকম একটা ভয়ঙ্কর বিষয় পড়েছিল। যাই হোক, আপনারা সব ছিলেন রক্ষা পেলাম। আমার মনে হয় এই শুভেচ্ছার মধ্যে এসবগুলো না নাই ভালো। না, সেটা ঠিকই, আপনার সঙ্গে কথা বলে বাস্তব জীবনের সঙ্গে ওটা সামনাসামনি থাকলে 2-4 কথা বলা যায়। এখন মোবাইল টেলিফোনে কোন রকম কোনো কথা চর্চা করা ঠিক না, এবং আমি যেহেতু একটা পুলিশ অফিসার। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, দেখি পরে দেখা হলে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ কাকু। হ্যাঁ বলো। আচ্ছা, মানে একটা পয়েন্ট একটু অন্যরকম ভাবে মনে হলো, তাই ফোন করলাম। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি কদিন আগে আমাকে আবেগের কথা বলছিলেন না, যে আমার কি আবেগ নাই। এখন বিষয় হচ্ছে আমি আবেগে ভরপুর ছিলাম। একটা ছেলে আবেগ না থাকলে এত সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা বা সামাজিক বিষয় করতে পারে না। কিন্তু ওখানের অত্যাচার, অপমান,
লাঞ্ছনা, হ্যাঁ, অসম্মান, এবং শেষকালে বাবা মা এবং নিজের প্রিয় বন্ধু বান্ধবীদের গালাগাল সব আমার কেড়ে নিয়েছে, ভুল চিকিৎসা। এবং সেদিক থেকে এটা খুব ভালো হয়েছে যে আমি আইএএস এর জন্য আরো ভালো করে আবেগহীন হতে পেরেছি। হ্যাঁ, সেটা একদিক থেকে সাপে বর হয়েছে। তো সেটাই বলছিলাম যে আবেগ সবই ছিল, আবেগটা সবচেয়ে বেশি ভাবা উচিত যখন আমি সমস্ত ওই পাগল টাগলের সই টই চাপ অস্বীকার করে এক মনে কাজ করে গেছি। আবেগ না থাকলে মানুষ এইভাবে কাজ করতে পারে না, কিন্তু আমার আবেগটা কেড়ে নেওয়া হয়েছে, শুষে নেওয়া হয়েছে। এখন আর আবেগ পাওয়া যাবে না, যবে আবার আবেগ হবে হবে। তার মধ্যে কে বেঁচে রইলো, কে গত হলো, কার কি হলো আমার আর দেখা মানে সম্ভব না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, সেটাই বলছিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ছাড়ছি। হ্যাঁ। হুম। হ্যালো, অভয় বাবু, হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন? আমি শুভজিৎ দত্ত বলছি, এটা আমার মোবাইল নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। হঠাৎ করে খবর পেলাম ওই যুগল বাবু তো বর্ধমানে এসছেন, আবার ফিরে এসছেন। যুগল ঘোষ? যুগলচন্দ্র বিশ্বাস। ওই যখন আমার তদন্ত লেগেছিল ওই 15ই আগস্টে মাওবাদী নকশালে, তখন যিনি ওই ছিলেন, মানে ওসি ছিলেন, হ্যাঁ, তিনি ফিরে এসছেন। মানে কি আবার কি বর্ধমানে এসব লোকজন থাকবেন নাকি, সেরকম কোনো ব্যাপার? হ্যাঁ, না, উনি আমাকে বললেন যে উনি নাকি চিত্তরঞ্জনে চলে যাবেন। তো বর্ধমান জেলার মধ্যে থাকলে তো ভবিষ্যতে এনারা এইসব বিষয়গুলো তুলে কিছু করতে পারেন। না 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 না, এই ধরনের লোক না। তার মানে এই ধরনের লোক। আপনি বলছেন যে একবার রিপোর্ট যখন ওকে হয়ে গেছে আর কোনো ভবিষ্যতে ডিস্টার্বেন্সের কোনো চান্সই নেই, না? না 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 না। আর তাপস রঞ্জন ঘোষ যে আইপিএস ছিলেন, অ্যাডিশনাল পুলিশ সুপার, তিনি এখন কোন কমান্ড্যান্টের ইনচার্জ আছেন, এসপি হিসেবে আছেন, হাওড়ার দিকে না কোথায় আছেন। তো আচ্ছা আচ্ছা, ওনার কিরকম বয়স হবে ঠিক বলতে পারলাম না। আপনি কি ওকে দেখেছিলেন কোনোদিন ওনাকে? না 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 না। ও আপনাকে তার মানে ডিআইওই আপনাকে বলেছিল, না? ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স। আমাদের 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 জিএস এসপি ডিআইজি অফিসার আমাদের চার্জে, তার উপরে হচ্ছে এসপি। আচ্ছা, এসছিল, আমি ইয়ে হয়ে গেছে, কোনো রিপোর্ট নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না সে তো ঠিক আছে, কিন্তু সেই সময় এসপি ডিআইবি কে ছিলেন, নামটা আপনার মনে আছে? না না, ওই সময়ে কে ছিলেন এখন বলতে পারবো না, দেখলে খাতা দেখলে বলতে পারবো। মনে হচ্ছে সলিল বাবু ছিলেন। সলিল কি? সুনীল চ্যাটার্জি। সুনীল চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, মানে সলিল নয়, সুনীল হবে। আচ্ছা, মানে পিওর নন মনে হচ্ছে। আর আপনার মানে ডিআইও কে ছিলেন, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার? ডিআইও ছিলেন হেমরাম বাবু। প্রেমরাম কি? সুখময় হেমরাম। ও, সুখময় হেমব্রম। উনি মানে ওনার র্যাঙ্ক কি, WBPS? সাব ইন্সপেক্টর। আর ওনার বাড়ি কোথায় এমনিতে? পুরুলিয়ার দিকে? হ্যাঁ, মেদিনীপুর ডিস্ট্রিক্ট। পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর, মেদিনীপুর তো পূর্ব পশ্চিম আছে তো, ওই ঝাড়খণ্ডের দিকে। তারপরে ঝাড়গ্রামের দিকে, মানে পশ্চিম মেদিনীপুর। উনি এখন কোথায় আছেন? রিটায়ার করে গেছেন। উনি রিটায়ার করে গেছেন। হ্যাঁ, কি নাম বললেন? সুখময় হেমব্রম। হ্যাঁ সুখময়। হ্যাঁ আচ্ছা, আর ওইখানে বললেন সুনীল চ্যাটার্জি, না? হ্যাঁ। আর তার সুনীল বাবু রিটায়ার করে গেছেন। আচ্ছা, উনিও সুনীল বাবু রিটায়ার করে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এনকোয়ারির যে মূল ফাইল সেটা এসে শেষকালে ওই মিস্টার হেমব্রমের হাতে পৌঁছেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে ওটা একদম অ্যাডিশনাল পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের থেকে অর্ডার হয়ে সুখময় হেমব্রম অব্দি এসেছিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি ওই হঠাৎ করে যুগলবাবুকে শুভ বিজয়া করছিলাম, তখন উনি বললেন আমি বর্ধমানে ফিরে পড়েছি। তার মানে আপনার কথাটাই ঠিক যে ওইখানে ফ্রেট ফেটকে ওইখানে পুলিশগুলো সব ফিরে চলে এসছে। হ্যাঁ, তো এই একটি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, গান বাঁচাবার জন্য পালিয়ে আসছে। হ্যাঁ, তার মানে চাকরি যে কোনো ভাবেই হোক, হ্যাঁ নেতাদের ধরে বা যে যার যেমন সুপারিশ আছে, হ্যাঁ হ্যাঁ, ধরে মেদিনীপুর থেকে পালিয়ে আসছে। ও বাবা, সুপারিশ গুলো সব ইউজ করছে নাকি এখনো? হ্যাঁ, বাবা সিপিএম এর? আসতে পারে নাকি? সিপিএম না, সিপিএম এর না কার? ও তো সিপিএম।
ও সিপিএম এর সুপারিশ। ও বাবা, এখনো সিপিএম এর সুপারিশ চলছে রাজ্য সরকার আছে বলে নাকি? তার মানে তদন্ত, ভুলভাল তদন্ত যখন 15ই আগস্টে লাগাবে তখনও সিপিএম এর সুপারিশ, আর এখন বদলির সময় তখনও সিপিএম এর সুপারিশ। ওঠে ভালো, আমাদের মতো ছেলেরা আইপিএস হয়ে গেলে না, এদের আইএস আইপিএস হয়ে গেলে না, এদের 12টা 52 বাজিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, ছি। তো মানে ওই ভালো ভালো পুলিশ যদি চলে আসে তাহলে একই তো এলাকায় অশান্তি তো ছিল, আরো তো বাড়বে। ভালো পুলিশ থাকলে তো 2-4 জন তো সেটা কন্ট্রোল করতে পারবে। ও তার মানে পুরো সিস্টেমটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা হচ্ছে না, ওই আইপিএস এর দ্বারা, ওই বাইরে থেকে যারা আসছে মনোজ ভার্মা টার্মা, তাদের দ্বারা, কানোজিয়া কে সব আছেন না, তাদের দ্বারা সব হচ্ছে নাকি? ও একজন আপনাদের কে একজন ল অ্যান্ড অর্ডারের ইয়ে হয়েছেন, ডিজি হয়েছেন, কর্পূরকায়স্থ, সুজিত কর্পূরকায়স্থ, আইপিএস। তো ওই আর কি, ওইভাবে সব চলছে। হ্যাঁ ঠিক আছে, আমি যুগলবাবুর খবরটা পেলাম। আর আপনি বলছিলেন কার্তিক চন্দ্র গুঁই ইয়েতে আছেন না, কালনার দিকে? আচ্ছা, ওনার কাটোয়া নাহলে কালনা। ওনার বাড়িটা তো বোধহয় ব্যাঙ্গায়ের দিকে, আরামবাগের কোপাতে ব্যাঙ্গায়ের দিকে না, কামারপুকুরের দিকে। আচ্ছা, উনি গিয়েছিলেন আরেকজন ওনার সঙ্গে, ওই আপনার বহরমপুরের একজন কান্দি না কোথাকার একজন কনস্টেবল ছিলেন, তার নাম কি, লম্বা করে, বেশ চেহারাটা ভালো, আপনার মনে পড়ছে? এই মুহূর্তে মনে আনতে পারছি না। হ্যাঁ, ওনার নাম, হ্যাঁ সাব ইন্সপেক্টর ছিল না, আর ইনি ছিলেন এএসআই না, কার্তিক গুঁই। হ্যাঁ, আর অ্যাসিস্ট্যান্ট। তাহলে ও তার মানে ওই লম্বা যিনি, তার পাওয়ারটা বেশি ছিল। আমি তো ওনাকে কনস্টেবল ভাবতাম। আচ্ছা। ও বাবা, ওনারা তো আবার পার্টি, সিপিএম পার্টির নেতাদের বাড়িতে যেয়ে বসে চা জল খেয়ে রিপোর্ট তৈরি করে এসছেন, খবর আছে আমাদের। হ্যাঁ, এইসব এদের বিরুদ্ধে চলে যাবে তো যদি অ্যাকশন নেওয়া হয়। হ্যাঁ, আপনি আমাদের ওখানে যখন গেলেন তখন তো মানে সেই রকম কিছু ব্যাপার ছিল না, ব্যাপারটা অন্যরকম। তো আর এরা তো, আপনি তো পাবলিককে জিজ্ঞেস করেছিলেন, এরা তো আবার ইউনিফর্মে যে আবার চা জল খেয়ে ওইখানে রিপোর্ট লিখে আসছে। লোককে এটা কি ভেড়া ভাবে নাকি? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি ওই বিষয়টা যুগলবাবু আমাকে বলছিলেন ফোনে, আর এইসব বলে কি হবে, যখন ফেস টু ফেস কথা হবে তখন এটা নিয়ে আলোচনা করব। কারণ ওই সমস্ত পুরনো বিষয়গুলো ছেড়ে দিন। হ্যাঁ, শুভ বিজয়ার সঙ্গে আমি শুনুন, যতদিন আমি বলছি, আমি আপনাকে আমি বলছি তোমাকে, তুমি ওগুলো একদম মনে আনবে না, ছেড়ে মুছে ফেলে দাও দিদি। সব আমি ফেলে দিচ্ছি, কিন্তু ভাবুন একটা মেন্টাল রিয়াকশন তো থাকবেই, সেটা তো থাকবে না? না, রক্ত মাংস। তুমি পড়াশোনা করছো, এখন তোমার মাথা কাটবে পড়াশোনা, যাই হোক কোনো থাকলে তো ঠিকঠাক হয়ে যাবে। সেটা যাই হোক, রক্ত মাংসের সেটা তো আপনি বোঝেন, কিন্তু রক্ত মাংসের শরীরের মধ্যে যে এই ধরনের জানেন, আমি 17 বছর বয়স থেকে আমার প্রাইজ মানি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা অন্যান্য জায়গা থেকে, স্কুল কলেজ থেকে যা ছিল তার 5,000 টাকা দিয়ে, আর বাড়ি বাড়ি ঘুরে লোকের কাছ থেকে চাঁদা আদায় করে, মানে ডোনেশন আদায় করে আমরা এনজিও শুরু করেছিলাম। হ্যাঁ, তাহলে টাকাটা নিঃস্বার্থ ভাবে দিয়ে দেশের জন্য ভাবনা চিন্তা করে, সমাজের জন্য কাজ করে, ডিএম এসপিদের সঙ্গে 14ই আগস্ট অব্দি মিটিং করে যদি 15ই আগস্ট সকালবেলা এই তদন্ত খেতে হয় এই মর্মে, তাহলে আপনি বুঝুন দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলছে, সংবিধান মেনে চলছে নেই। সিপিএম আর লোকাল পুলিশ মিলে দেশ চালাচ্ছে নাকি? আমাদের পশ্চিমবাংলাতে এরকমই হাল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, যা অবস্থা। বিহার আর পশ্চিমবাংলা, হ্যাঁ, দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। ওদিকে লালু, হ্যাঁ ওদিকে লালু, এদিকে বুদ্ধু, লালু এদিকে বুদ্ধদেব ভ্রষ্টাচার্য নাকি? বুদ্ধদেব বলা হয় না, বুদ্ধদেব ভট্টাচার্য নয়। আর ওই যে আছেন ওনার অর্থমন্ত্রী অসীম কৃতদাস, বুঝেছেন? আর একজন আছেন মুখ্য সচেতক, তার নাম মোহাম্মদ মোসাহেব। ওই যে কোথাকার একজন এমএলএ আছেন না, মুখ্য সচেতক মোহাম্মদ মোসাহেব। আপনারাই পুলিশের ফোর্স হয়ে বলছেন, তার মানে দেশের অবস্থা বোঝা যাচ্ছে, রাজ্যের অবস্থা বোঝা যাচ্ছে। তো কিছুই জানে না, কিছুই বোঝে না। ওই সেই গোয়ারতুনি মার্ক্সবাদের সংগ্রাম, রক্তাক্ত বিপ্লব, এইসব শ্রেণী সংগ্রাম, এইসবের তত্ত্ব নিয়ে মারপিট করতে গেছে। তো যে ওইভাবে দেশ চলে, ভারতবর্ষের মতো দেশ, এখানে শান্তির আদর্শ মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিবেকানন্দ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি কি এখন কোথায় আছেন? একজনের বাড়িতে আছি। আচ্ছা, আপনি কোথায় পোস্টেড আছেন এখন?
খন্ডবসি? ওই যেখানে ছিলাম ওইখানেই আছে। আচ্ছা, আপনি ভালো লোক বলে আপনার কোনো প্রমোশন হয়নি নাকি 3 বছরে? হ্যাঁ, না না যায়নি। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কিভাবে কি করা যায়। ঠিক আছে, যদি কোনো ভালোই আছি। আমার রাইটার্স এর লোক আছে হোম মিনিস্ট্রিতে। আপনি ভালোই আছেন? বাড়ির কাছে আছেন? আমি একটা পরে আবেদন করবো। আচ্ছা, কোথায়? কিরকম পারেন? কোথায়? আমাকে যদি সিআইডি হ্যাঁ, আচ্ছা, দিতে পারেন। সিআইডি তো আমার যোগাযোগ আছে। সিআইডি ভবানী ভবন না? ভবানী ভবন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সেটা এখন জিআইডি যে কদিন থাকি হ্যাঁ। তারপরে বলবো। আচ্ছা, শুনুন, আপনি আমার চাকরি বাকরি পেলে আপনার পজিটিভ রিপোর্টটা তো আমি সামনে তুলে ধরবই, তখন আপনার প্রমোশন হতেই পারে, বুঝতে পেরেছেন? তখন আপনি না থাকলে আমি ওখানে বাঁচতাম না, আজকে আমি জেলে পড়তাম, সেটা বুঝতে পারছেন তো? না, উপরওয়ালা মালিক, ঠিক আছে, আমি একদিনই বলেছি উপরওয়ালা আপনাকে আমি ক্ষতি কারু করবো না, ঈশ্বরকে ডাকি আমার হাত দিয়ে যেন কারু না না আপনাকে পারি না, আপনাকে উপরওয়ালা তো পাঠিয়ে দিয়েছিলেন ওই দিন। হ্যাঁ, সেটাই তো উপরওয়ালার কাজ। হ্যাঁ, ওরা খুব ষড়যন্ত্র করলো যে একটা ভালো ছাত্রকে মাওবাদী নকশাল বলে 15ই আগস্টের দিন দেখিয়ে দিয়ে যে এখানে ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস করছে, মোটা মোটা কালো কালো আইন লাগিয়ে একে জেলে ভরে রেখে দেবো, আর সিপিএম পার্টিটা তত্তরিয়ে চলবে, আর অ্যাডিশনাল পুলিশ সুপার একটা মাওবাদী ধরে দেখিয়ে প্রমোশন পেয়ে যাবে, ডিএসপি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই সমস্ত ষড়যন্ত্র তো। আর সিপিএম এর নেতাগুলো দেখলো আমরা তো লোকাল এরিয়ায় কোনো কাজ করিনি, আমাদেরকে লোকে এমনিতেই খেলাচ্ছে, তখন থেকেই তো খেলানো শুরু হয়ে গেছিল। মাঝখানে সেটা এনজিও করে দেখিয়ে দিচ্ছে কাজ কি করে করতে হয়, একে হাঁটাও এখান থেকে, নাহলে এর জীবনটা খারাপ করে দাও। আর আমাদের বাবারাও সব ওই সমস্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি করে ওদের এইরকম অবস্থা। ওরা জানে না যে আমাদের কতটা দৌড়, ওরা ওইখানে কুয়োর ব্যাং। ওই 2006 সালে 15ই আগস্টের মধ্যে আমি রাষ্ট্রপতি, তারপরে মানে তখনকার মুখ্যমন্ত্রী এদের কাছে পৌঁছে গেছি, রাজ্যপাল ওদের কাছে পৌঁছে গেছি, বুঝলেন? মানে অনেক শিক্ষিত লোকজন ছাড়াও, মানে বিভিন্ন মানে শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীদের সঙ্গ ছাড়াও সামাজিক ব্যক্তিত্ব, তখন আমি রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং 2005 সালে প্রণব মুখার্জি আর মনমোহন সিং যেমন রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দের বাড়ির 1 বছর পূর্তি উৎসবে গিয়েছিলেন, তখন সেখানে ছাত্রদের মধ্যে আমি ছিলাম, বুঝলেন? হ্যাঁ, তাহলে আমি এরা সেটা জানে না। এবং সেই প্রোগ্রামে তখন পুলিশ কমিশনার কলকাতা ছিলেন প্রসূন মুখার্জি, তখন এই সমস্ত রিজওয়ানুর মার্ডার কেস হয়নি, তখন তিনি আমার সঙ্গে দাঁড়িয়ে 10 মিনিট রাস্তায় গপ্প করেছিলেন ওই গেটের সামনে, বুঝলেন? প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এবং তার সঙ্গে দময়ন্তী সেন্টেন সব আইপিএস আছেন না, ডেপুটি কমিশনার ইত্যাদি, ওনারাও ছিলেন, আমার সাথে ছুটি আড্ডা হয়েছিল যে কি হতে চাও আইএস, আমাকে সই দিয়েছিলেন উনি। তাহলে এবং তার মধ্যে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের টপ স্টুডেন্ট, আমি যদি বাইরে টিভিতে প্রোগ্রাম করে ফেলেছি, আমি যদি বাইরে রেফারেন্স গুলো ইউজ করি, তাহলে বলুন যে আমার কতটা মানহানি হয়েছে। আমার শুধু নয়, গোটা দেশে 15ই আগস্টে যারা 15ই আগস্ট উদযাপন করতে যাচ্ছে তাদেরকে মাওবাদী বা নকশাল বলে খতিয়ে দেখতে যা, সেটা তো আমি শুধু একটা শুভ খবর চাই। হ্যাঁ, যে আইএস পাস করে তুমি আমাকে খবরটা দেবে। সেটা অবশ্যই দেবো, অবশ্যই। আপনাকে আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাটা করতে চাই। আপনি আমার তখনই ওদের উপযুক্ত উত্তরটা দেওয়া। সেটা তো হবেই, কিন্তু ওরা সেই উপযুক্ত উত্তরটা না, শুনুন, সেটা তো হবেই। এইটা হলে কি হবে? ওরা বুঝবে একটা গাড়ির পিছনে কতগুলো গাড়ি আসছে। না, সেটা একটা কি অ্যারেঞ্জমেন্ট। আমি একটা জিনিস বুঝি না, আপনি এই কথাটা বারবার বলেন, ওরা কে যে ওদিকে আইএএস হয়ে বোঝাতে হবে আইএএস আমি দেশের জন্য হবো, ওরা কোন তাল পাতাচ্ছে পায়? ওরা সারা জীবনে বুঝতে পারবে না। হ্যাঁ, ঘোড়ার ডিম পারবে, ওরা বুঝলে ওরা অত বড় গুরুত্বপূর্ণ নয় যে দেশের বিরুদ্ধে প্রোগ্রামের, মানে দেশের প্রোগ্রাম হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত চালাবো, সামাজিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে গোপন নোংরা তদন্ত চালাবো, আর সে আইএস হলে 2 হাত তুলে চৈতন্যের মতো কীর্তন করবো, তা হবে না। ওদের অবস্থা মানে আমি আইপিএস আইএস হয়ে ওদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবো, সেটা আমি জানি। তো আপনি আমাকে আমার একটা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে, মানে নিজে আমাকে বলে নয়, উপকার করেছেন নয়, আপনি নিরপেক্ষ তদন্তের রিপোর্ট দিয়ে সাহায্য করেছেন টোটাল সিস্টেমটাকে, সেটা আপনার মানে সেটার জন্য আপনি পুরস্কার পাবেন। ওই আপনাকে তো আমরা কোনোভাবে ইনফ্লুয়েন্স করিনি যে ওখানে গিয়েছিলেন আমাদের হয়ে লিখুন বলুন, তা তো বলিনি। আপনি নিউট্রাল দিয়েছেন এবং লোকের কাছ থেকে অডিও ভিজুয়াল করে নিয়ে জমা দিয়েছেন, তাই তো? কিন্তু ওরা ওই বাড়িতে নিয়ে গিয়ে ছেলেটা এই করে দিন ওই করে দিন,
হ্যাঁ ওই ইউনিফর্ম পুলিশ যখন গিয়েছিল আর তার সঙ্গে থানা পার্টি আর অ্যাডিশনাল পুলিশ সুপার সব যুক্ত ছিল, একজন আইপিএস হয়ে 58 বছর বেশি বয়সে কি করে যে এটা করতে পারেন? আচ্ছা উনি কি প্রথম থেকে আইপিএস না পরে প্রমোটেড আইপিএস? ঠিক বলতে কারণ ওনার যা বয়স ওই বয়সে অ্যাডিশনাল পুলিশ সুপার হওয়া মানে সেটা তো কম বয়সে আইপিএস হওয়া নয়। না 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 না, হ্যাঁ উনি নিশ্চয়ই প্রমোটেড না? হ্যাঁ হ্যাঁ, কত বয়স হবে আপনি দেখেছিলেন তো? হ্যাঁ আমি দেখেছিলাম কম করে 50 বছর, 40-এর 45 থেকে 50-এর মধ্যে মধ্যে তখন ছিলেন, 50-এর উপরে। তাহলে সার্ভিস করতে করতে আইপিএস যেটা তার মানে তিনি এখন তিনি ডাইরেক্ট নন, ডব্লিউবিপিএস থেকে প্রমোটেড। হ্যাঁ তা নাহলে ওই বয়সে অ্যাডিশনাল পুলিশ সুপার কেন হবেন? ডিআইজি আইজি এসব হবেন। যেমন নজরুল ইসলাম আছেন এখন 52 বছর না 56 বছর বয়স, ডক্টর নজরুল ইসলাম যিনি আছেন না, ওনার সাথে আমার কথা হয়, ওনার 52 না 56 বছর বয়স। তো ওই বয়সে উনি এখন এডিজি ট্রাফিক না কি আছেন কলকাতা, এবং ওকে মমতা ব্যানার্জি মানে রেলের প্যাসেঞ্জার সেফটির এক্সিকিউটিভ ডাইরেক্টর করে দিল্লিতে নিয়ে আসছেন। তার মানে তিনি তো ন্যাশনাল লেভেলে চলে গেছেন। উনি একটা খুব মানে উনি বলেছিলেন আইপিএস থেকে পরে বলবো না, অপমান একটা কথা বলেছিলেন তাকে এই নিয়ে। তাকে আইপিএস ওদের যে কনফারেন্স হয় না, নজরুল বাবু একটা কনফারেন্সে একটা খারাপ কথা বলেছিলেন, তাতে সংগঠন একটু ক্ষুণ্ণ হয়েছিলেন বলে আমি সত্যি কথা সামনে বলবো না, আমি আমরা আইপিএস লাগিয়েছি কারো প্রশামুখ করতে না, না ওনার সাথে আমি ওনার সাথে আমি 3-4 বার মিটিং করেছি। ওনার ভবানী ভবনের অফিসে যে যখন উনি আইজি এনফোর্সমেন্ট ছিলেন আমার অ্যাটাস্টেশন করে দিয়েছেন, চা খাইয়েছেন, আইএস আইপিএস নিয়ে গল্প করেছেন, তারপর বই মেলাতে ওনার বইয়ের স্টল দেন, সেখানে পর্যন্ত আলোচনা হয়েছে। আমার এনজিওর সাথে ওনার এবং ওনার ওয়াইফের যোগাযোগে মানে এনজিওর যোগাযোগ তৈরি করার কথা হয়েছে, ঠিক আছে। এখন উনি দিল্লি আসছেন, উনি যে অফিসে বসবেন রেল ভবনে সেটা আমার এখান থেকে 8 ঘন্টা দূরে, ঠিক আছে। হ্যাঁ মেট্রো করে গেলেই 8 ঘন্টা দূরে সেন্ট্রাল সেক্রেটারিতে নেমে। তো আমি তো ওনার বাড়িতে বলে রেখেছি যে আমি ওনার সাথে দেখা করবো, এবং ওনার যে প্রমোশনের ব্যাপারগুলো প্রমোশন বা এই যে এখানে যে অ্যাপয়েন্টেড হবেন রেলে সেই কাগজপত্রগুলো ক্লিয়ারেন্স হচ্ছিল, সেখানে সেটা খবরটা ইকোনমিক টাইমসে বেরিয়েছিল দিল্লিতে, সেটা কলকাতা থেকে উনি পাননি। আমি ফোন করে ওনাকে খবর দিলাম যে আপনার প্রমোশনের কাগজগুলো হোম মিনিস্ট্রিতে চেক আপ হচ্ছে, বায়োডাটা ফায়োডাটা। বললো আচ্ছা, দিয়ে আমার নামটা আবার ভুলে গিয়েছিলেন, আলাদা করে নোট করে নিলেন, অত বড় লোক তো। তাছাড়া হোম সেক্রেটারি যখন ছিলেন প্রসাদ রঞ্জন রায়, তার সাথে আমি মিট করেছি। তাহলে এরা এই সমস্ত খুচরো ছোট মানে ওই জায়গা থেকে সৎ কাজ না করলে ওদের কোনো গুরুত্ব নাই, বুঝলেন তো। মানে আপনি যেন অফেন্ডেড হবেন না যে আপনার র্যাঙ্ক কম বলে আমি এরকম বলছি, কিন্তু যে র্যাঙ্ক বড় হয়েও বা র্যাঙ্ক কম হয়েও উল্টো পাল্টা কাজ করে তাদের কোনো জায়গা নাই, ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে আইন দিয়ে। আপনি দেখছেন তো ভারতবর্ষের ম্যাপটা এখন রাজনৈতিক ভাবে কেমন পজিটিভলি বদলে গেছে। হ্যাঁ তো এই যে চেঞ্জটা এসছে এটা শুধু পশ্চিমবঙ্গে তো নয়, গোটা ইন্ডিয়া জুড়ে নতুন ভারত, এটা ইয়ং ইন্ডিয়া। হ্যাঁ বুঝলেন তো। তো রাহুল গান্ধী যখন প্রাইম মিনিস্টার হবেন তখন ইন্ডিয়া ওয়ার্ল্ডে 1 নম্বর জায়গা নিয়ে নেবে আজ থেকে 10-15 বছর পরে, বুঝতে পেরেছেন। সমস্ত প্রজেক্ট গুলো যখন শুরু হয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেড হলে তখন দেখা যাবে ছবিটা। আর এই সমস্ত আইএস আইপিএস যদি থাকে তাহলে এটা তো দেশে খেয়ে নেবে, এদিকে তো ইমিডিয়েটলি হটানো উচিত, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি যুগল বাবুর খবরটা পেলাম, আপনার আশা অবশ্যই পূর্ণ হবে যে আমি আইএস হবো, দিয়ে খবর দেবো, কিন্তু ওই আমাদের বাড়ির থেকেও কিছু কিছু ডিস্টার্বেন্স করে দেয় না, ওরা পলিটিক্যালি ওইভাবে মোটিভেটেড লেফটিস্ট পলিটিক্সে, যার জন্য কেন্দ্র বিরোধী ওদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে না, যার থেকেই তো 15ই আগস্টে এইরকম তদন্ত লাগিয়ে ফেললো ভুলভাল, মাওবাদী কি নকশাল কিনা যারা করতে যাচ্ছে। তাই আমি কি ভুল বলছি কিছু? না 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 না, দেখুন এই যে ওসব এখন যেটা লক্ষ্য সেটা তো ঠিকই, সেটা ঠিকই। ঠিক আছে, আমি ছাড়লাম, এই খবরটা পেয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।